প্রথমেই চোখ বন্ধ করে একটি গোপন মিটিং এবং একটি গোপন চুক্তির কথা কল্পনা করুন। এবার ভাবুন সেই গোপন মিটিং একজন প্রাক্তন রাষ্ট্রপতির ছবিযুক্ত এক টুকরো কাগজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে, যা যে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের চেয়েও শক্তিশালী। কি হলো, বুঝতে পারলেন কিসের কথা বলছি? আমি বলছি আমেরিকান ডলারের কথা। অধিকাংশ মানুষই এর সম্পর্কে কিছুই জানেন না। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ারের পেছনেও রয়েছে এই ডলারের ক্ষমতার গল্প। কিন্তু এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন আমেরিকান ডলারের ক্ষমতার এই কাহিনী শুধুমাত্র একটা ইতিহাস নয়, আপনার ভবিষ্যৎ, আপনার সঞ্চয় এবং আপনার স্বাধীনতার স্বার্থ এর সাথে জড়িয়ে আছে। আজ আমি ফাঁস করব মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক রহস্য, যাকে আপনি অর্থনৈতিক ডাকাতি বা অর্থনৈতিক ছিনতাইও বলতে পারেন, যা আসলে লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পরিকল্পনা ও ক্ষমতার খেলার এক চরমতম নিদর্শন। কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবী জুড়ে ডলারের আধিপত্যকে শীর্ষে নিয়ে গিয়েছে এবং ডলারকে একটি ফিনান্সিয়াল পারমাণবিক বোমায় পরিণত করে তুলেছে সেই কাহিনী। পৃথিবীর প্রতিটি মুদ্রা আজ মার্কিন ডলারের দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। কিন্তু এটা কিভাবে ঘটলো? কিভাবে একটি সাধারণ কাগজের টুকরো গোটা পৃথিবীর কিং মেকার হয়ে উঠল? এটা শুধু কোনো ইতিহাস বা কোনো থিওরি নয়, এটা একটা ডকুমেন্টেড অর্থনৈতিক বিপ্লব, যার ওপর আপনার ব্যক্তিগত সম্পদ, আপনার গাড়ির তেলের টাকা, রান্নার গ্যাসের দাম এবং আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ডলারের উত্থানের পরিকল্পনার যে কাহিনী, তা কিন্তু শুরু হয় সেই 1914 সালে, যখন আমেরিকা তাদের টাকা ছাপানোর পাওয়ার হাউস ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠা করে। সেই সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, যার ব্যাকিংয়ে ছিল ব্রিটেনের বিশাল গোল্ড রিজার্ভ বা মজুদ করা সোনা। কিন্তু আমেরিকারও একটি নিজস্ব পরিকল্পনা ছিল। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখন প্রথম 3 বছর কিন্তু আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি, বরং তারা নিরপেক্ষ থেকে সেই বিশৃঙ্খলার মধ্যে আগ্রাসীভাবে সোনা মজুদ করা শুরু করে এবং চুপচাপ তাদের গোল্ড রিজার্ভের পরিমাণ বাড়াতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ঋণ প্রায় 7.5 বিলিয়ন পাউন্ডে পৌঁছায়, যা ছিল তাদের জিডিপির প্রায় 120 থেকে 130%। এর ফলে ব্রিটেনের অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আবার ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। 1931 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গোল্ড রিজার্ভ এতটাই বাড়িয়ে ফেলে যে তারা ব্রিটেনকে সরিয়ে বিশ্বের বৃহত্তম গোল্ড রিজার্ভের মালিক হয়। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আমেরিকার এই উত্থান নিছকই একটা দুর্ঘটনা ছিল, বরং বলা যায় গোটা বিশ্বের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলির ঋণ আমেরিকার পরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষাকে আরো সহজ করে দিয়েছিল। তারপর এলো 1933 সাল। গোটা পৃথিবীব্যাপী শুরু হলো এক ভয়াবহ মহামন্দা। আর ঠিক সেই মহামন্দার সময়ে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট জারি করলেন এক্সিকিউটিভ অর্ডার 6102। এই এক্সিকিউটিভ অর্ডারটি আমেরিকাবাসীর জন্য কোনো বোমা বিস্ফোরণের চেয়ে কম ছিল না। এর দ্বারা ঘোষণা করা হয় আমেরিকান অধিবাসীরা ঠিক কতটা সোনা নিজেদের কাছে রাখতে পারবে। এই এক্সিকিউটিভ অর্ডার দ্বারা আমেরিকান নাগরিকদের বাধ্য করা হয়েছিল তাদের অতিরিক্ত সোনার মুদ্রা, সোনার বাট এবং সোনার সার্টিফিকেট একটি নির্দিষ্ট মূল্যে সরকারের কাছে বিক্রি করতে। কিন্তু কেন? মার্কিন সরকারের কাছে ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি মনিটারি গোল্ড থাকলেও তারা চেয়েছিল তাদের মজুদ করা সোনার পরিমাণ আরো বৃদ্ধি করতে, যাতে বিশ্বের কোনো দেশ তাদের ধারে কাছে আসতে না পারে। আর সোনার ব্যাকিং থাকলে আমেরিকা ইচ্ছে মতো ডলারের মূল্য কমাতে পারবে এবং আমেরিকান পণ্য বিশ্ববাজারে সবচেয়ে সস্তায় বিক্রি করতে পারবে, যেটা এতদিন ব্রিটেন করে এসেছিল। আপনি একবার ভাবুন তো যে টেকনিক্যালি এটা কতটা প্ল্যান্ড এবং ভয়ঙ্কর অর্থনৈতিক পদক্ষেপ ছিল। তখনকার দিনে আমেরিকা এতটা প্ল্যান্ড ছিল যে তা ভাবনারও অধীন। তবে এই অর্ডার কিন্তু অদূর ভবিষ্যতে যা ঘটতে চলেছিল তার একটা প্রাথমিক মঞ্চ তৈরি করে দিয়েছিল। কি ঘটেছিল অদূর ভবিষ্যতে, এবার সেই বিষয়ে আসছি। এরপর মাঝের বছরগুলি বাদ দিয়ে সোজা চলে আসুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1944 সালে। গোটা পৃথিবী তখন যুদ্ধবিধ্বস্ত এবং সমস্ত দেশ আর একবার অর্থনৈতিক মন্দা এড়াতে মরিয়া হয়ে উঠেছিল। সেই সময় 44টি দেশের প্রতিনিধিরা আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের প্রেটন উডসে হোটেল মাউন্ট ওয়াশিংটনে এই নতুন অর্থনৈতিক সংকট সমাধান এবং যুদ্ধ পরবর্তী রিকভারি প্ল্যানের জন্য একত্রিত হন। আর সেই সম্মেলনে সবচেয়ে বেশি ক্ষমতা কার হাতে ছিল অনুমান করুন তো? মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ সেই সময় তারা গোটা বিশ্বের মোট মনিটারি গোল্ডের 75% নিয়ে বসেছিল। আর এই বিপুল পরিমাণ সোনা তাদের এতটাই সাহস দিয়েছিল যে তারা গোটা পৃথিবী জুড়ে ডলারকে কেন্দ্র করে একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা চালু করার প্রস্তাব দেয়। আর গোটা যুদ্ধবিধ্বস্ত বিশ্বের সেটা মানা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ তাদের কাছে না ছিল সোনার ব্যাকিং, না ছিল টাকা। ফলে কেউই আর কোনো রকম প্রস্তাব দেবার মতো জায়গায় ছিল না। ফলে সেই ব্রেটন উডসেই আমেরিকান পলিসি মেকার হ্যারি ডেক্সটার হোয়াইটের ডলার কেন্দ্রিক অর্থ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং 1944 সালের ব্রেটন
উডস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গেম চেঞ্জার। চুক্তি অনুযায়ী প্রতি আউন্স বা প্রতি 28.3 গ্রাম সোনার দাম 35 মার্কিন ডলার হিসাবে নির্দিষ্ট করা হয় এবং বিশ্বের অন্যান্য সমস্ত মুদ্রার দাম মার্কিন ডলার অনুযায়ী ঠিক করা হয়। এই সিস্টেমটি গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড নামে পরিচিত ছিল। এই সিস্টেমের অধীনে আমেরিকান ট্রেজারি বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলিকে তাদের চাহিদা অনুযায়ী ডলারকে সোনায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিল। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডলার আনতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে তার বিনিময়ে সোনা দেবে এবং আমেরিকার 20,300 টনের বিশাল স্বর্ণ ভাণ্ডারের গ্যারান্টির ওপর সকলে রাজিও হয়েছিল। এই নতুন অর্থনৈতিক কাঠামো তদারকির জন্য ব্রেটন উডস চুক্তির আন্ডারে দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এবং ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যা পরে বিশ্ব ব্যাংক হিসেবে পরিচিত হয়, তা তৈরি করা হয়েছিল। এরপরই ডলার বিশ্বের প্রাথমিক রিজার্ভ কারেন্সি হয়ে ওঠে। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা ও সোনার পাশাপাশি মার্কিন ডলার মজুত করা শুরু করে। প্রাক্তন ফরাসি অর্থমন্ত্রী ভ্যালেরি জিস্কার্ড ডি স্টেইন বলেছিলেন, এই অর্থ ব্যবস্থা ছিল আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি এক্সঅরবিটেন্ট প্রিভিলেজ বা অতিরিক্ত সুবিধা। এই চুক্তির ফলে আমেরিকা সস্তায় ঋণ নিতে পারত, সহজেই তাদের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারত এবং গোটা বিশ্বের কোনো রকম ইনফ্লুয়েন্স ছাড়াই তাদের নিজের দেশের ফিসক্যাল পলিসি নিয়ন্ত্রণ করতে পারত। এছাড়াও আমেরিকা প্রচুর পরিমাণে অর্থ ছাপাতে পারত, কারণ ব্রেটন উডস চুক্তিতে বলা হয়েছিল যে একটি সরকার সেই পরিমাণ অর্থই ছাপাতে পারবে যে পরিমাণ সোনা তার রিজার্ভে থাকবে। এক কথায় বলা যায় মার্কিন অর্থনীতি এই চুক্তির ফলে ক্রুজ কন্ট্রোলে চলে গিয়েছিল। কিন্তু এই স্বর্ণযুগ চিরস্থায়ী হয়নি এবং কয়েক বছর পরেই এই ব্যবস্থায় ফাটল ধরতে শুরু করেছিল। কিন্তু কিভাবে, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে জেনে নিই সেই সময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটি ভীষণ প্রভাবশালী প্ল্যানের বিষয়ে। সেই প্ল্যানের নাম মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম নামে পরিচিত ছিল। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে অর্থনৈতিক সহায়তা প্রদানের উদ্যোগ। মার্কিন যুক্তরাষ্ট্র 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত জার্মানি, পশ্চিম জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স সহ 17টি পশ্চিম ইউরোপীয় দেশে প্রায় 13 বিলিয়ন ডলার অর্থাৎ 1,12,000 কোটি টাকার গ্র্যান্ট সরবরাহ করেছিল। মনে রাখতে হবে, সেটা একটা গ্র্যান্ট ছিল, কোনো ঋণ ছিল না যে সেই অর্থ আবার শোধ করতে হবে। বিনিময়ে সেই 17টি দেশ আনঅফিসিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা স্বীকার করেছিল এবং আমেরিকার সমস্ত ভালো ও খারাপ কাজে চোখ বন্ধ করে সম্মতিসূচকভাবে মাথা নাড়াতে শিখেছিল। যে পরিমাণ অর্থ তাদের দেওয়া হয়েছিল তা আজকের দিনেও অনেক বিশাল পরিমাণ অর্থ। তাহলে ভাবুন, আজ থেকে 75 বছর আগে ওই পরিমাণ অর্থে কি পরিমাণ উন্নয়ন হয়েছিল। এমনকি আজও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেই ঐতিহাসিক মার্শাল প্ল্যান থেকে উপকৃত হচ্ছে, কারণ তখনকার বেশিরভাগ সুবিধাভোগী দেশগুলি এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখেছে। ব্রেটন উডস সিস্টেম কিছুদিন বেশ স্থিতিশীল ছিল, কিন্তু শীঘ্রই একটি মারাত্মক সমস্যা দেখা যায়, যাতে সকলে ডলারের গোল্ডেন কেজ বলে অভিহিত করেছেন। অবিশ্বাস্য ক্ষমতা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বেপরোয়াভাবে টাকা ছাপাতে শুরু করে এবং প্রয়োজনে অপ্রয়োজনে খরচ করতে শুরু করে। মানে আমাদের হাতে আনলিমিটেড টাকা আর ক্ষমতা আসলে যা করি আর কি। ভিয়েতনাম যুদ্ধে তারা বিপুল পরিমাণ ডলার খরচ করে এবং শেষ পর্যন্ত হেরেও যায়। নিজেদের দেশে অনেক সামাজিক কর্মসূচি নেয় এবং সেগুলোতেও বিপুল পরিমাণ অর্থ খরচ করা শুরু করে। এসবের ফলে গোটা বিশ্বে প্রচুর ডলার ছড়িয়ে পড়ে, কিন্তু আমেরিকার স্বর্ণ ভাণ্ডারের পরিমাণ কিন্তু তাতে বাড়েনি, তা একই রকম থেকে যায়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি পরিকল্পনা করে। তারা তাদের ভীষণ ঘনিষ্ঠ 7টি দেশ ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, বেলজিয়াম, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের সাথে মিলে গোপনে লন্ডন গোল্ড পুল তৈরি করে, যাতে সোনার দাম 35 ডলারের মধ্যেই বজায় থাকে। লন্ডন গোল্ড মার্কেট তখন বিশ্বের প্রধান গোল্ড ট্রেডিং হাব ছিল এবং এই লন্ডন গোল্ড পুল কি করত, তারা সোনার দাম 35 ডলারের উপরে উঠলেই লন্ডনের গোল্ড মার্কেটে সোনা বিক্রি করে সোনার বাজারকে ম্যানিপুলেট করত, যাতে সোনার দাম 35 ডলারের নিচে নেমে আসে। এমনকি এই 8টি কেন্দ্রীয় ব্যাংক সোনার এই 35 ডলার দাম বজায় রাখতে গোপনে প্রায় 3000 টন সোনার বার বিক্রি করেছিল। এরপর আসে 1967 সাল। প্রেসিডেন্ট চার্লস ডি গলের অধীনে সর্বপ্রথম ফ্রান্স ডলারের এই ব্যবস্থার সমালোচনা করে এবং তারা ডলারের বিনিময়ে ফিজিক্যাল গোল্ড দাবি করা শুরু করে। ফ্রান্স তাদের বিশাল ডলারের ভান্ডার গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবিক সোনায় রূপান্তর করা শুরু করে। এমনকি ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোনার সংগ্রহ করার জন্য যুদ্ধজাহাজও পাঠিয়েছিল। খুব শিগগিরই অন্যান্য দেশগুলিও এই পথে চলে আসে, যার ফলে এক বিশাল পরিমাণ ডলারের সোনায় রূপান্তরিত হবার কাজ শুরু হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণ ভাণ্ডারের মজুদ 20,300 টন থেকে মাত্র 8,333 টনে নামিয়ে আনে। আমেরিকার গোল্ড রিজার্ভ কমে যাওয়ায় ডলারের উপর থেকে গোটা পৃথিবীর বিশ্বাস উড়ে যায়। প্রতিটি দেশ তাদের মজুদ করা ডলার সোনায় রূপান্তরিত করার জন্য উঠে পড়ে লাগে। এক কথায় গোটা বিশ্বে এক ভয়ঙ্কর অর্থনৈতিক আতঙ্ক শুরু হয়। এই চরম বিশৃঙ্খলা বন্ধ করতে 1968 সালের 15ই মার্চ লন্ডন গোল্ড মার্কেটও 2 সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়।
যায় এবং সেই সাথে 1968 সালেই সেই কুখ্যাত লন্ডন গোল্ড পুল ভেঙে পড়ে। এই চরম অর্থনৈতিক ভারসাম্যহীনতার সময়ে বিদেশি দেশগুলির কাছে আমেরিকার স্বর্ণভাণ্ডারের চেয়েও বেশি মার্কিন ডলার জমা হয়ে গিয়েছিল। আর বন্ধুরা, ঠিক এই সময়ই ঘটে সেই গোপন কুখ্যাত ক্যাম্প ডেভিডের মিটিং, যার কথা আমি প্রথমেই বলেছিলাম। 1971 সালের 15 আগস্ট বৈঠক শেষে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইউনিল্যাটারালি বিশ্বের কোনো দেশের সাথে কোনো রকম পরামর্শ না করেই এক্সিকিউটিভ অর্ডার 11615 ঘোষণা করেন। এই অর্ডারের মাধ্যমে তিনি ডলারের সোনায় রূপান্তরকরণের যোগ্যতা বা পদ্ধতি বন্ধ করে দেন। তিনি ঘোষণা করেন যে বিদেশি ব্যাংকগুলি আর তাদের ডলারের বিনিময়ে সোনা নিতে পারবে না। এই ভয়ঙ্কর ঘোষণা আজও নিক্সন শক নামে পরিচিত। মনে রাখতে হবে যে ব্রেটন উডস এগ্রিমেন্ট 44টি দেশের প্রতিনিধি নিয়ে স্বাক্ষরিত হয়েছিল, তা আমেরিকান প্রেসিডেন্টের একার ঘোষণায় মৃত্যুবরণ করেছিল। প্রেসিডেন্ট নিক্সনের সাথে সেই মিটিং এ উপস্থিত ছিলেন শুধুমাত্র আমেরিকান সরকারের কয়েকজন ব্যক্তি। প্রেসিডেন্ট নিক্সনের আর্থিক উপদেষ্টা জন কনালি সেই সময় দাম্ভিকভাবে ঘোষণা করেছিলেন, দ্য ডলার ইজ আওয়ার কারেন্সি বাট ইউর প্রবলেম। জন কনালির বার্তা ছিল ভীষণ কঠোর এবং পরিষ্কার, যার অর্থ আমেরিকা তার ডলারের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে, তার সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করবে এবং বাকি বিশ্বকে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে চলতে হবে। এই ঘোষণার ফলে ডলার একটি ফিয়াট মুদ্রা বা কাগুজে মুদ্রায় পরিণত হয়, যার পিছনে কোনো সোনার ব্যাকআপ ছিল না এবং তা কেবলমাত্র প্রতিশ্রুতি এবং বিশ্বাসের ওপর চলবে, যেমন আজকালকার প্রচলিত মুদ্রা যা সরকারের নিশ্চয়তার উপর চলে। ডলারের মূল্য তখন থেকে মার্কেট ফোর্স দ্বারা নির্ধারিত হওয়া শুরু হয়। অনেকে এই ঘটনাটিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক ডাকাতি বলে অভিহিত করে। নিক্সন শক মার্কিন যুক্তরাষ্ট্রকে তার গোল্ডেন কেজ থেকে মুক্ত করে দেয় এবং অবাধে ব্যয় করতে ও রপ্তানির পরিমাণ বাড়ানোর স্বাধীনতা দেয় এবং আশ্চর্যজনকভাবে তারপরেও আমেরিকান ডলার বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়। কিন্তু এই সিদ্ধান্ত আমেরিকার জন্য ভালো হলেও গোটা বিশ্বকে এক চরম অর্থনৈতিক বিশৃঙ্খলায় ফেলে দেয়, যা স্ট্যাগফ্লেশন নামে পরিচিত ছিল। বিভিন্ন দেশের মুদ্রার মূল্য স্বাধীনভাবে ওঠানামা করতে শুরু করে, যার ফলে প্রচন্ড অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। নিক্সন শকের পর গোটা বিশ্বের অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে যায় আর মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজতে থাকে এক নতুন পদ্ধতি যা তাদের ডলারকে শক্তিশালী রাখবে। আর ঠিক সেই সময়েই বিশ্বব্যাপী শুরু হয় 1973 সালের তেল সংকট। ওপেক দেশগুলি অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলো সৌদি আরবের নেতৃত্বে তেলের দাম 4 গুণ বাড়িয়ে দেয়, যা বিশ্বজুড়ে অর্থনীতিকে আরো বিধ্বস্ত করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল তার পরবর্তী মাস্টার স্ট্রোক শুরু করার উপযুক্ত সুযোগ। 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সৌদি আরব শুধুমাত্র মার্কিন ডলারেই তেল বিক্রি করবে এবং তার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক সুরক্ষা দেবে এবং সস্তা ও লাভজনক অস্ত্র চুক্তির মাধ্যমে তাদের অস্ত্র সরবরাহ করবে। এই সিস্টেমটি পরে পেট্রো ডলার সিস্টেম নামে বিখ্যাত হয়। 2016 সাল পর্যন্ত এই চুক্তির অনেকটাই অজানা থাকলেও সেই সময়ে এই চুক্তি ছিল এক অসাধারণ মাস্টার স্ট্রোক। শীঘ্রই অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলিও সৌদি আরবের দেখানো পথ অনুসরণ করে। এখন যদি কোনো দেশ তেল কিনতে চাইতো তাহলে তাদের প্রথমে মার্কিন ডলার কিনতে হতো, তারপর তেল কিনতে হতো। এর ফলে গোটা বিশ্বে আবার ডলারের জন্য এক অভূতপূর্ব চাহিদার সৃষ্টি হয়, যার ফলে ডলার আবার প্রবল শক্তিশালী হয়ে ওঠে এবং এই সিস্টেম চলতেই থাকে। তেল রপ্তানিকারী দেশগুলি ডলারের বন্যায় ভেসে যায় এবং তারা সেগুলোকে আবার আমেরিকান বন্ড, ব্যাংক এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করা শুরু করে। ফলে আমেরিকাও প্রচুর ডলারের মালিক হয়ে ওঠে এবং এর দ্বারাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গানস অ্যান্ড বাটার নীতি গোটা বিশ্বে চালাতে শুরু করে, যার দ্বারা তারা একই সাথে যুদ্ধও চালাতে থাকে আবার নিজের দেশের অভ্যন্তরীণ কর্মসূচির জন্য খরচ যোগাতে সক্ষম হয়। পেট্রো ডলার সিস্টেম বিশ্বব্যাপী ডলারের আধিপত্য বৃদ্ধি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের অর্থনীতির উপর অভূতপূর্ব নিয়ন্ত্রণ এবং আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেয়। এর ফলে ডলার, যা কেবল আগে শুধুমাত্র অর্থই ছিল, তা একটি মারাত্মক অর্থনৈতিক অস্ত্রে পরিণত হয়। অনেক বিশেষজ্ঞ বলেন যে এটি কোনো অর্থনীতি ছিল না, এটি ছিল ডলারকে ব্যবহার করে গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করার পদ্ধতি, যা পরবর্তীতে সৌদি আরবও বুঝতে পারে এবং 2024 সালে নতুন করে এই চুক্তির নবীকরণ করা থেকে বিরত থাকে। দেখুন, আমেরিকা প্রথমে তার স্বর্ণ ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়ে গোটা বিশ্বে আমেরিকান ডলারকে ছড়িয়ে দেয়, তারপর সমস্যায় পড়ে তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারপর তেল ও সামরিক শক্তি দিয়ে সেই ভগ্ন প্রতিশ্রুতিকে রিপ্লেস করে এবং এমন একটি ডলার কেন্দ্রিক অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তোলে যা কোনো দেশ এড়িয়ে যেতে পারেনি বা সাহস করেনি। ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতো ব্যক্তিত্বরা মার্কিন ডলারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সাফল্য একটি গ্লোবাল রূপ পাওয়ার আগেই তাদের পতন ঘটেছিল এবং আপনারা সবাই জানেন তাদের পতনের পেছনে কার হাত ছিল। আজও মার্কিন ডলার একটি শক্তিশালী গ্লোবাল কারেন্সি। 2025 সাল পর্যন্ত বিশ্বের ফরেক্স রিজার্ভের 57% আমেরিকান ডলারেই রাখা আছে, কিন্তু আমেরিকার স্বৈরাচারী আচরণ এবং 2010 সাল থেকে প্রয়োজনে অপ্রয়োজনে আর্থিক নিষেধাজ্ঞা বৃদ্ধি, ডলারাইজেশন নামে একটি শক্তিশালী পাল্টা আন্দোলন শুরু করেছে, যার অর্থ মার্কিন ডলার
ডলারের উপর নির্ভরতা কমানো। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হবার পর যে ট্যারিফ ওয়ার শুরু করেছেন তার পেছনে মূল লক্ষ্য কিন্তু ক্রমশ কমতে থাকা আমেরিকান ডলারের গ্রহণযোগ্যতা গোটা বিশ্বে আবার পুনরায় বাড়ানোর জন্য। কিন্তু অতীতের তুলনায় বা অতীত থেকে শিক্ষা নিয়ে বাকি শক্তিধর দেশগুলো যে পরিমাণ গোল্ড রিজার্ভ করে রেখেছে বা যেভাবে সামরিকভাবে শক্তিশালী হয়েছে, তাতে তার এই ট্যারিফ ওয়ার নীতি কতটা সফল হবে তা সময়ই বলবে। আমেরিকার কথা মতো না চললে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা কিভাবে একটি দেশের সাধারণ জনসাধারণের জীবন দুর্বিষহ করে তুলতে পারে তা জানতে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। ফিরে আসছি টপিকে। ডি-ডলারাইজেশনকে প্রাধান্য দিতে চীন ও রাশিয়া এখন নিজেদের মধ্যে ইউয়ান ও রুবেলে লেনদেন করছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী 2003 সাল থেকে রুপি ও দিরহামে ব্যবসা শুরু করেছে। রাশিয়ান তেলের দাম ভারত রাশিয়াকে ইউয়ান, রুপি ও দিরহামে শোধ করছে, যার জন্য আমেরিকা ভারতকে হুমকিও দিচ্ছে। আসিয়ান দেশগুলির মধ্যে ব্যবসায় স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর জন্য ইন্দোনেশিয়া নিরন্তর চেষ্টা করছে। আর ব্রিক্স দেশগুলো অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা 2003 সাল থেকে ডি-ডলারাইজেশনকে তাদের মূল অর্থনৈতিক এজেন্ডা বানিয়েছে। তারা সুইফটের মতো পশ্চিম নিয়ন্ত্রিত ব্যবস্থাকে বাইপাস করার জন্য ব্রিক্স পে এবং ব্রিক্স ব্রিজের মতো বিকল্প আর্থিক ব্যবস্থা তৈরি করছে, যার সবকিছুর উদ্দেশ্য শক্তিশালী মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজেদের রক্ষা করা। এমনকি রাশিয়া, ভারত ও চীনের কেন্দ্রীয় ব্যাংকগুলিও আগ্রাসীভাবে তাদের মজুত করা সোনার পরিমাণ বাড়াচ্ছে এবং ডলারের উপর তাদের নির্ভরতা কমাচ্ছে। আচ্ছা, আপনি কি আগে কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে তেল কেনার জন্য দেশগুলির সবসময় ডলারের প্রয়োজন হয় কেন? কেন মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র একটি সিগনেচার দিয়ে আপনার দেশের বিলিয়ন ডলার ফ্রিজ করার ক্ষমতা রাখে? যদি এই ডলার সিস্টেমটি হঠাৎ ভেঙে পড়ে তবে কি হবে? যদি না ভেবে থাকেন তাহলে ভাবার চেষ্টা করুন। আশা করি বুঝতে পেরেছেন ডলার কিভাবে গোটা বিশ্বকে হাইজ্যাক করেছিল এবং কিভাবে আবার গোটা বিশ্ব এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ডলারের রাজত্ব কি শেষ হচ্ছে, নাকি ট্যারিফ ওয়ারের মধ্য দিয়ে আমেরিকা তার পরবর্তী বড় চালের প্রস্তুতি নিচ্ছে? আপনার মতামত কমেন্ট করুন। মনে আছে আমি আপনাদের সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফির ভিডিও সম্পর্কে বলেছিলাম, যদি তাদের পতনের সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আপনি না জানেন যে মার্কিন নিষেধাজ্ঞাগুলো কিভাবে কাজ করে এবং একটি দেশকে ধ্বংস করে, তাহলে সেই ভিডিওতে পৌঁছানোর জন্য স্ক্রিনের এই লিঙ্কে ক্লিক করতে পারেন। আমরা সকলেই জানি আমেরিকা জাপানের হিরোশিমা শহরে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমাটি ফেলেছিল। হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য আমেরিকার কি প্ল্যানিং কাজ করেছিল সেটা জানার জন্য আপনি এই লিঙ্কেও ক্লিক করতে পারেন। আপনাদের সাথে আমার সেখানেই দেখা হবে। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।